মেয়েরা আমরা শ্বসনের দুরকম প্রকারভেদ এর আগে পড়েছি। তোমাদের বলেছি বহিঃশ্বসন যা কতগুলো অঙ্গের মাধ্যমে ঘটে, আর এই অঙ্গের মাধ্যমে হওয়া অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় যে পদ্ধতি ঘটে সেটা কি প্রয়োজনে লাগে। আমরা এর আগে বলেছি যে বহিঃশ্বসনের মাধ্যমে যে অক্সিজেন গৃহীত হয়, এই অক্সিজেন রক্তের মাধ্যমে প্রত্যেক কোষে কোষে পৌঁছায় এবং কোষে এই অক্সিজেনের সাহায্যেই খাদ্যবস্তুর জারণ তথা কোষীয় শ্বসন ঘটে এবং কোষীয় শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইডই আবার কোষ থেকে বেরিয়ে প্রথমে রক্তে আসে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে আসে এবং ফুসফুস থেকে নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তো বহিঃশ্বসন অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিত্যাগ বিনিময়, এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় পদ্ধতি এর আগেই আলোচনা হয়েছে। আজকে আসছি কোষীয় শ্বসন, অর্থাৎ এই যে অক্সিজেন গৃহীত হয় তার সাহায্যে খাদ্যবস্তুর জারণ কিভাবে ঘটে। তোমরা এর আগে সালোক সংশ্লেষ পদ্ধতি পড়েছ, জানো যে আমাদের এই পৃথিবীতে সমস্ত খাদ্যের উৎস হচ্ছে সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ পদ্ধতি যে কোনো ক্লোরোফিল যুক্ত কোষে ঘটে সূর্যালোকের উপস্থিতিতে, যেখানে উৎপন্ন হয় সরলতম জৈব যৌগ গ্লুকোজ, এবং এই গ্লুকোজ উদ্ভিদ নিজে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং বাকিটা দেখা যায় নিজের দেহে সঞ্চয় করে এবং এই সঞ্চিত খাদ্য থেকেই সমস্ত প্রাণীকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য লাভ করে। আমরা যে খাবার খাই পুষ্টির মাধ্যমে, এই খাদ্যবস্তুর প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে শক্তি লাভ করা। কোন পদ্ধতিতে হয়? কোষীয় শ্বসনের দ্বারা এটি সম্পন্ন হয়ে থাকে। তাহলে কোষীয় শ্বসন কাকে বলবো? বলছে যে জৈব রাসায়নিক পদ্ধতিতে, জৈব রাসায়নিক অর্থাৎ জীবকোষে সংঘটিত হচ্ছে এবং কতগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কোষস্থ জৈব যৌগ তথা গ্লুকোজ জারিত হয় এবং সেখান থেকে শক্তি তথা এটিপি উৎপন্ন হয়, যে এটিপির সাহায্যে আমরা বিভিন্ন জৈবনিক ক্রিয়া সম্পন্ন করে থাকি। তাহলে এই যে কোষস্থ খাদ্যবস্তুর জারণ তথা কোষীয় শ্বসন, এই পদ্ধতিটি সাথে আমরা, এটা একটা জৈব রাসায়নিক পদ্ধতি, প্রথমে একটু জেনে রাখা দরকার যে এর সাথে দহনের কি সম্পর্ক বা কি পার্থক্য দেখা যায়। দহন কাকে বলে? দহনও একই রকম পদ্ধতি, অর্থাৎ জৈব বস্তুর জারণ অক্সিজেনের সাহায্যে। জৈব বস্তু বলতে অর্থাৎ বিভিন্ন উদ্ভিজ উপাদান, যেমন হতে পারে গাছের পাতা, শুকনো ডাল, কাগজ, এছাড়াও উদ্ভিদজাত উপাদান যেমন কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদির অক্সিজেনের সাহায্যে জারণকেই বলছি আমরা দহন। কোষীয় শ্বসন এবং দহনের মধ্যে সম্পর্ক হলো, দুটোতেই কি হয় না জৈব বস্তুর জারণ হয়, যেহেতু অক্সিজেনের সাহায্যে ঘটে, মুক্ত অক্সিজেনের সাহায্যে, তাই জারণ ঘটে এবং দুটোতেই শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ জৈব যৌগ থেকে শক্তির মুক্তি ঘটে। তথাপি শ্বসন এবং দহনের মধ্যে অনেক পার্থক্যও আছে। যেমন শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদ্ধতি, জীবকোষে সংগঠিত হয় রাসায়নিক বিক্রিয়া, আর দহন হচ্ছে ভৌত রাসায়নিক পদ্ধতি, অর্থাৎ জীবদেহের বাহিরে ভৌত পরিবেশে সংঘটিত হয়। এটাও একটা রাসায়নিক প্রক্রিয়া, কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক প্রক্রিয়া। শ্বসনে দেখা যাচ্ছে, তাহলে শ্বসন হচ্ছে জৈব রাসায়নিক আর দহন হচ্ছে ভৌত রাসায়নিক পদ্ধতি। শ্বসনে আমরা দেখব জৈব বস্তু থেকে যে শক্তির মুক্তি ঘটে ধীরে ধীরে ধাপে ধাপে ঘটে, কতগুলো পর্যায়ের মাধ্যমে ঘটে, উৎসেচক নিয়ন্ত্রিতভাবে, কিন্তু দহনের ক্ষেত্রে শক্তির মুক্তি দ্রুত ঘটে। শ্বসন উৎসেচক নিয়ন্ত্রিত প্রক্রিয়া, দহনে কোনো উৎসেচকের ভূমিকা থাকে না। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয় তাপ এবং এটিপি, কিন্তু এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, নিশ্চয়ই তোমরা এর আগে পড়েছো সালোক সংশ্লেষের ক্ষেত্রে। আর দহনের ক্ষেত্রে উৎপন্ন হয় তাপ এবং আলো। তাহলে দুটোর মধ্যে সিমিলারিটি আছে, যে দুটোই হচ্ছে একটা জারণ, জৈব বস্তুর জারণ, যেক্ষেত্রে কি হয় জৈব বস্তু থেকে শক্তির মুক্তি ঘটে, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্যও আছে, তোমরা বইয়ে পার্থক্য পেয়ে যাবে।
চলে আসছি কোষীয় শ্বসনের প্রকারভেদ। আমরা জানলাম কোষীয় শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে কি হয়, জৈব বস্তু তথা প্রধানত আমি বলবো গ্লুকোজ, যার জারণ হয় নিয়ন্ত্রিতভাবে ধাপে ধাপে উৎসেচকের দ্বারা। তো এই শ্বসন প্রক্রিয়া কত রকমের হতে পারে আমরা দেখে নিই। দেখো, এখানে তিনটে প্রধান পদ্ধতি আমি দেখিয়েছি। কি কি? এক হচ্ছে সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান, তিনটে প্রক্রিয়া দেখিয়েছি। সবাত শ্বসন কাকে বলছে? সবাত শ্বসন মানেই হচ্ছে এখানে মুক্ত অক্সিজেন অবশ্যই লাগবে। কি হয় এক্ষেত্রে? না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুজীবী কোষ বলতে অর্থাৎ যেখানে মুক্ত অক্সিজেন অ্যাভেলেবেল, তাহলে বায়ুজীবী কোষে কি হয় না, গ্লুকোজ, আমরা জানি, তোমরা পড়েছো এর আগে, C6H12O6 হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে গ্লুকোজ সম্পূর্ণরূপে মুক্ত অক্সিজেনের সাহায্যে জারিত হয় এবং উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি, সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটে। তাহলে কি বললাম না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ জৈব বস্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তির মুক্তি ঘটে, যে প্রক্রিয়ায়, তাকেই বলছি আমি সবাত শ্বসন। যে কোনো বায়ুজীবী কোষে ঘটে। যে কোনো বায়ুজীবী কোষ বলতে যেখানে মুক্ত অক্সিজেন রয়েছে, অ্যাভেলেবেল আছে, সেখানেই সবাত শ্বসন ঘটবে। এছাড়াও হতে পারে অবাত শ্বসন। কাকে বলা হয় না, যেখানে গ্লুকোজের জারণ হয় মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, মুক্ত অক্সিজেন নেই কিন্তু অক্সিজেনযুক্ত অজৈব যৌগের, অক্সিজেনের সাহায্যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় এবং সামান্য পরিমাণ শক্তির মুক্তি ঘটে। দেখো, এখানে যদি আমি একটু হিসেব করে দেখাই, অক্সিজেনের কথাই যদি চিন্তা করি, দেখো গ্লুকোজের মধ্যে কটা আছে দেখতেই পাচ্ছ, এখানে অক্সিজেনের 6টা পরমাণু আমরা দেখতে পাচ্ছি, C6H12O6। কিন্তু দেখো এখানে উৎপন্ন হয়েছে 6 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড, 6 মলিকিউল জল এবং নাইট্রেট থেকে উৎপন্ন হচ্ছে নাইট্রাইট। NO3 ছিল, হয়ে গেল NO2। তাহলে 6টা অক্সিজেন ছিল, সেখান থেকে এখানে হিসাব করো, দেখো 6 দুগুণে 12 আর 6টা 18টা অক্সিজেন কোথা থেকে এলো? তাহলে নিশ্চয়ই এখানে 6টা অক্সিজেন ছিল, এখানে হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড আর জলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি 18টা অক্সিজেন পরমাণু। কোথা থেকে এলো না, এই নাইট্রেটের 12টা অক্সিজেন, যেটা গ্লুকোজের জারণে সাহায্য করেছে। দেখো NO3 থেকে হয়ে গেছে NO2, 12 মলিকিউল, তাহলে 12টা অক্সিজেন পরমাণু এই কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপাদনে ব্যবহৃত হয়েছে। তাহলে নাইট্রেট থেকে হয়ে যাচ্ছে নাইট্রাইট। তাহলে কি হলো না, মুক্ত অক্সিজেন নেই কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের, অজৈব যৌগের সাহায্যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়েছে। কেন অসম্পূর্ণ জারণ? তার কারণ দেখো, এখানে সবাত শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে 686 কিলোক্যালোরি তাপশক্তি, যেখানে অবাত শ্বসনের ক্ষেত্রে মাত্র 50 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়েছে। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় কেন, কিভাবে, আমি পরবর্তী আসছি। অবাত শ্বসন কোথায় হয়? অবায়ুজীবী কোষে, মানে কোথায়? কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এছাড়াও কিছু প্রোটিস্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অবাত শ্বসন পদ্ধতি। আর হচ্ছে সন্ধান, যেখানে গ্লুকোজ সম্পূর্ণ অক্সিজেন বিহীন অবস্থায়, কোনো অক্সিজেনই নেই, দেখো মুক্ত অক্সিজেন বা অক্সিজেনযুক্ত অজৈব যৌগ কোনোটাই এক্ষেত্রে দেখা যাচ্ছে না। গ্লুকোজ সম্পূর্ণ অক্সিজেন বিহীন অবস্থায় কেবলমাত্র উৎসেচকের দ্বারা আংশিকভাবে জারিত হয়ে উৎপন্ন করেছে কার্বন ডাইঅক্সাইড আর কখনো অ্যালকোহল, কখনো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করেছে। তাহলে সন্ধানের যদি ডেফিনেশন আমাকে বলতে হয়, কি বলবো না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অবায়ুজীবী কোষে সম্পূর্ণ অক্সিজেনের অনুপস্থিতিতে কেবলমাত্র উৎসেচকের সাহায্যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় এবং উপজাত দ্রব্যরূপে
উৎপন্ন হয় কখনো ইথাইল অ্যালকোহল, কখনো ল্যাকটিক অ্যাসিড। আরও বিভিন্ন রকমের সন্ধান আছে, তোমরা দুটো টাইপই জানবে। তাহলে যেখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় তাকে আমরা বলবো কি সন্ধান? এটাকে বলা হচ্ছে কোহল সন্ধান। কোহল সন্ধান বলা হয়ে থাকে। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, C2H5OH ইথাইল অ্যালকোহল। আর যেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় CH3CHOH COOH, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা। যেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে আমরা বলবো ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলা হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, জাস্ট এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে 50 কেকাল তাপ, আর এক্ষেত্রে উৎপন্ন হয় 36 কেকাল তাপ উৎপন্ন হয়ে থাকে। তাহলে দেখো, সন্ধান পুরোপুরি অক্সিজেন বিহীন অবস্থাতে হয় কেবলমাত্র উৎসেচকের দ্বারা নিয়ন্ত্রিত। যখন কোহল সন্ধান হবে তখন জাইমেজ এনজাইমের সহযোগিতায়, এটা ইস্টের দেহ থেকে পাওয়া যায়। ইস্ট জানো তোমরা, এককোষী ছত্রাক, এর দেহ নিঃসৃত জাইমেজ এনজাইম, বা এটাকে আমরা বলতে পারি অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহযোগিতায় গ্লুকোজ অসম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল এবং 50 কেকাল শক্তি উৎপন্ন হয়। অসম্পূর্ণ কেন? তার কারণ শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে না। আর ল্যাকটিক অ্যাসিড সন্ধানের ক্ষেত্রে গ্লুকোজ ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহযোগিতায় উৎপন্ন করছে ল্যাকটিক অ্যাসিড। এক্ষেত্রে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, আর মাত্র 36 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, যেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। যেখানে ইথাইল অ্যালকোহল তৈরি হয় তাকে বলছি আমরা কোহল সন্ধান। আরও বিভিন্ন রকম সন্ধানের টাইপ আছে, তোমরা বড় হয়ে জানবে। তাহলে এই হচ্ছে কোষীয় শ্বসনের 3 রকম প্রকারভেদ বললাম। সবাত শ্বসন, যেখানে গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়, বায়ুজীবী কোষে ঘটে। 1 গ্রাম অণু গ্লুকোজ থেকে 686 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। অবাত শ্বসন অবায়ুজীবী কোষে হয়, যেখানে মুক্ত অক্সিজেন ছাড়া অক্সিজেন যুক্ত অজৈব যৌগের অক্সিজেনের সাহায্যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়, মাত্র 50 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। আর সন্ধান, যেখানে কোনো মুক্ত অক্সিজেন বা অক্সিজেন যুক্ত অজৈব যৌগ কোনোটাই থাকে না, কেবলমাত্র উৎসেচকের দ্বারা গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয় এবং কখনো ইথাইল অ্যালকোহল, কখনো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এটা প্রধানত দেখতে পাওয়া যায় ইস্টের দেহে। আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান দেখতে পাওয়া যায় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার দেহে। এছাড়াও আমাদের পেশি কোষের মধ্যেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড সন্ধান হয়, যেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সন্ধানের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আছে, দু একটা অল্প অল্প একটু আধটু তোমরা জানবে। যেমন কোহল সন্ধান ইস্টের দেহে সংঘটিত হয়। কোথায় ব্যবহৃত হয়? এটা প্রধানত বেকারি শিল্পে ব্যবহৃত হয়, কেক পাউরুটি তৈরিতে। এছাড়াও মদ্য শিল্পে ব্যবহৃত হচ্ছে কোহল সন্ধান। আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান হচ্ছে দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আরও বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আছে, তোমরা পরবর্তীতে জানবে। তাহলে এই গেল দেখো কোষীয় শ্বসনের প্রকারভেদ আমি আলোচনা করলাম। এবার কেন এক্ষেত্রে সম্পূর্ণ জারণ হয় আর এই দুটো ক্ষেত্রে অসম্পূর্ণ জারণ হয়, তার কারণ হচ্ছে কোষীয় শ্বসনের 4টি পর্যায় দেখা যায়। 4টি পর্যায় আমি প্রথমে শুরুতেই বলেছি যে গ্লুকোজের ধীরে ধীরে ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে উৎসেচকের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে জারণ ঘটে। তাহলে কতগুলো পর্যায়ের মাধ্যমে হয়? কি কি পর্যায়? প্রথমেই হচ্ছে গ্লাইকোলাইসিস। দ্বিতীয় পর্যায় হলো পাইরুভিক অ্যাসিডের জারণ। তৃতীয় পর্যায় হলো ক্রেবস চক্র এবং চতুর্থ পর্যায় হচ্ছে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস। তাহলে এই 4টে পর্যায়ে গ্লুকোজের জারণ হওয়ার কথা। কি কি? গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন, 4টি পর্যায়ে গ্লুকোজের জারণ হওয়ার কথা। এবার কথা হলো, এই 3 রকম শ্বসনের ক্ষেত্রেই কি এই 4টি পর্যায় দেখা যায়? না, কেবলমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রেই আমরা এই 4টি পর্যায় দেখতে পাবো। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ বা ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র এবং ইটিএস কেবলমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রে দেখা যায়। তাহলে অবাত শ্বসন এবং সন্ধানের ক্ষেত্রে কি দেখা যায়?
শুধুমাত্র গ্লাইকোলাইসিস, শুধুমাত্র গ্লাইকোলাইসিস। তাহলে সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধানের সাধারণ পর্যায় তিনটের ক্ষেত্রেই যে পর্যায়টা ঘটে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। বাকি তিনটে পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন কেবলমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রে ঘটে থাকে। আচ্ছা, তাহলে শ্বসনের যে সাধারণ পর্যায় কেন বলছি, তার কারণ তিন রকম শ্বসনের ক্ষেত্রে, সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান, তিন রকম ক্ষেত্রেই আমরা গ্লাইকোলাইসিস দেখতে পাই। তাই এটাকে সাধারণ পর্যায়ে আমরা বলে থাকি। কোথায় সম্পন্ন হচ্ছে? সম্পন্ন হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়, কোষের সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। কি হয় এই প্রক্রিয়ায়? না, তোমরা এর আগে পড়েছো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেটের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ এখান থেকে কিভাবে গ্লুকোজ উৎপন্ন হয় তোমরা পড়েছো। আমরা আজকে ঠিক উল্টো পদ্ধতিটা পড়ব, অর্থাৎ গ্লুকোজ কিভাবে ভেঙে যায় এবং পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কিভাবে গ্লুকোজ থেকে দেখো তৈরি হচ্ছে আবার সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ এখান থেকে কিভাবে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আমরা জানব। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে যে কোনো শ্বসনের সাধারণ পর্যায়, এবং এই প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পুরোপুরি একটা উৎসেচক নিয়ন্ত্রিত জৈব রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা, দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু বুঝতে পারলে সহজ। তোমাদের দেখো এখানে এনজাইমের নামগুলো দিয়ে দিয়েছি। এনজাইমের নামগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবে না, মনে রাখবে যে কোথায় কোন পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ভিত্তিতে উৎসেচকের নাম তোমরা নিজেরাই লিখতে পারবে। আচ্ছা, তো প্রথমেই দেখো গ্লুকোজ, আমরা জানি এটা কি ধরনের শর্করা, তোমরা পড়ে এসছো। গ্লুকোজ হচ্ছে হেক্সোজ, 6 কার্বনযুক্ত শর্করা, তাই তো, 6 কার্বনযুক্ত। অর্থাৎ দেখো এরকমভাবে যদি আমরা শৃঙ্খলাকার গঠন তৈরি করি, 1 2 3 4 5 6 কার্বনযুক্ত শর্করা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ প্রথমে কি করছে না, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে একটা ফসফেট অণু নিয়ে কি তৈরি করছে? গ্লুকোজ 6 ফসফেট। মনে রাখবে যত কার্বনযুক্ত শর্করা তার সাথে যখন প্রথম ফসফেট মলিকিউল যুক্ত হবে তখন শেষ কার্বনের সাথে সবসময় যুক্ত হয়। মাথায় রাখবে এটা, শেষ কার্বনের সাথে ফসফেট যুক্ত হয় সবসময়, লাস্ট কার্বনের সাথে ফসফেট মূলক যুক্ত হয়। তাহলে যেহেতু এটা 6 কার্বন যুক্ত শর্করা, তাই এর 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়ে গেল এটিপি থেকে নেওয়া একটা ফসফেট। এটিপি হচ্ছে 3 কার্বন যুক্ত, মনে রাখবে এটা হচ্ছে 3 কার্বন যুক্ত এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এর একটা ফসফেট কে নিয়ে নিল? গ্লুকোজ নিয়ে নিল, উৎপন্ন হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। 6 ফসফেট এটা কি ডিনোট করছে না 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট মূলক যুক্ত হয়েছে, গ্লুকোজ 6 ফসফেট। মনে রাখবে যেখানেই ফসফেট মূলক গৃহীত হবে বা বর্জিত হবে সেখানেই কাজ করবে কাইনেজ, এনজাইম কাইনেজ। মাথায় ঢুকিয়ে নাও, তবেই মনে রাখতে পারবে। অথবা এনজাইমের নামগুলো তোমরা নাও মনে রাখতে পারো, যারা মনে রাখার চেষ্টা করবে তারা নিশ্চয়ই পারবে। এনজাইমের নামগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে মনে রাখবে যেখানেই ফসফেটমূলক যোগ হবে বা বেরিয়ে যাবে সেখানেই কাজ করবে কাইনেজ। যখন ফসফেট মূলকের আদান প্রদান, আর যখন অজৈব ফসফেট আকারে বেরিয়ে যাবে কোনো যৌগ থেকে ফসফেট মূলক, তখন কিন্তু ফসফেটেজ। তাহলে গ্লুকোজ যেহেতু এটিপি থেকে একটা ফসফেট মূলক নিয়ে নিচ্ছে, তার জন্য কাইনেজ 6 ফসফেট, 6 কি ডিনোট করছে না 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট মূলক এসে যুক্ত হয়েছে। এবার দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে পরস্পর আইসোমার, অর্থাৎ দুটোই হচ্ছে হেক্সোজ শর্করা, এবং দুটোরই সংকেত কি C6H12
O6, শুধুমাত্র গঠনগত তারতম্য দেখা যায়, আইসোমার। তাহলে গ্লুকোজ 6 ফসফেট এরপর যেহেতু আইসোমারে কনভার্ট হচ্ছে, তাই আইসোমারেজ এনজাইমের সহযোগিতায় উৎপন্ন করছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এটাও কিন্তু হেক্সোজ শর্করা এবং সরল শর্করা। তাহলে শুরুতে কি হলো আবার বলছি, গ্লুকোজ প্রথমে এটিপি থেকে একটা ফসফেট মূলক নিয়ে তৈরি করছে কাইনেজ, বা এটাকে আমরা বলতে পারি হেক্সোকাইনেজ। যেহেতু হেক্সোজ শর্করা তার জন্য হেক্সোকাইনেজ, বা শুধু কাইনেজ বললেও কোনো ভুল নেই। কাইনেজের সহযোগিতায় উৎপন্ন করছে গ্লুকোজ 6 ফসফেট। কেন 6 ফসফেট? তার কারণ 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট মূলক যুক্ত হলো। বলেছি আরো যে যখন একটা ফসফেট যুক্ত হবে তখন সর্বদাই শেষ কার্বনের সাথে ফসফেট মূলক যুক্ত হবে। গ্লুকোজ 6 ফসফেট এরপর আইসোমারে কনভার্ট করছে, তাই আইসোমারেজ, বা এটাকে আমরা বলতে পারি হেক্সো আইসোমারেজও আমরা বলতে পারি। যেহেতু হেক্সোজ শর্করার কনভার্সন হচ্ছে, তার জন্য হেক্সোজ আইসোমারেজও আমরা বলতে পারি, বা ফসফোগ্লুকো আইসোমারেজও আমরা বলতে পারি। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। ফ্রুক্টোজ 6 ফসফেট কি করলো, আরেকটা এটিপি থেকে ফসফেট নিল। তাহলে যখন আরেকটা ফসফেট মূলক যুক্ত হবে তখন সর্বদাই 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে, 1 নম্বর। তাহলে প্রথম একটা যখন যুক্ত হবে তখন লাস্ট কার্বন, যখন আরেকটা যুক্ত হবে তখন ফার্স্ট কার্বন। তাহলে উৎপন্ন হলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, বা ডাইফসফেটও আমরা এটাকে বলতে পারি। যেহেতু 1,6 কি ডিনোট করছে না 1 নম্বরের সাথে এবং 6 নম্বরের সাথে দুটো ফসফেট মূলক যুক্ত হয়েছে, তাই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বা বিসফসফেট। কোন এনজাইম কাজ করবে নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু ফসফেট মূলক এটিপি থেকে গৃহীত হচ্ছে তার জন্য কাইনেজ কাজ করবে, বা ফসফোফ্রুক্টোকাইনেজও আমরা এটাকে বলতে পারি। তাহলে এই যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি শক্তি বিনিয়োগকারী পর্যায়। শক্তি বিনিয়োগকারী পর্যায় কেন? তার কারণ দু জায়গায় এটিপি ব্যবহার হয়েছে। দু জায়গায় এটিপি মানেই হচ্ছে শক্তিধর কণা, দু জায়গায় এটিপি ব্যবহার হয়েছে, তাই শক্তি বিনিয়োগকারী পর্যায়, এই ফার্স্ট পর্যায়টাকে আমরা বলে থাকি গ্লাইকোলাইসিসে। এবার দেখো ফ্রুক্টোজটা কি ধরনের শর্করা, 6 কার্বন যুক্ত, তাই তো হেক্সোজ। তাহলে ফ্রুক্টোজ এবার ভেঙে গেল কোন এনজাইমের সহযোগিতায়, অ্যালডোলেজ এনজাইমের সহযোগিতায় ভেঙে গিয়ে উৎপন্ন করছে দুটো যৌগ। কি কি? 3-ফসফোগ্লিসারালডিহাইড, PGALD, ফসফোগ্লিসারালডিহাইড, PGALD, ফসফোগ্লিসারালডিহাইড। আর এটাও 3 কার্বন যুক্ত, এর নাম কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঢ্যাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে 6 কার্বন যুক্ত যৌগ ভেঙে গিয়ে 3 কার্বন যুক্ত দুটো যৌগ তৈরি করেছে। একটা হচ্ছে PGALD, ফসফোগ্লিসারালডিহাইড। কেন 3-PGALD? তার কারণ এটা হচ্ছে 3 কার্বন যুক্ত, একটা ফসফেট মূলক যুক্ত আছে, তাহলে লাস্ট কার্বনের সাথে যুক্ত আছে 3 নম্বর কার্বনের সাথে, 1 2 3, তার জন্য 3-ফসফোগ্লিসারালডিহাইড। 3 কি ডিনোট করছে না একটা ফসফেট মূলক যুক্ত আছে 3 নম্বর কার্বনের সাথে, তার জন্য 3-PGALD, 3-ফসফোগ্লিসারালডিহাইড। আর উৎপন্ন হয়েছে আরেকটা ফসফেট মূলক যুক্ত যৌগ, যারা পরস্পরের আইসোমার, ঢ্যাপ এবং PGALD কিন্তু একে অপরের আইসোমার, 3 কার্বন যুক্ত দুটোই যৌগ। এর নাম কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হলো। এবার বলছে দেখো এই 3-PGALD এবার কি করছে, এর মধ্যে হাইড্রোজেন ছিল, যে হাইড্রোজেন অপসারিত হচ্ছে। মনে রাখবে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, শ্বসনের যে পর্যায়গুলো আমরা পড়ব, সবাত শ্বসনের পর্যায়, এখানে আমি সাধারণ পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস আলোচনা করছি, যেটা সব রকম শ্বসনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। যে পর্যায়ই হোক না কেন, যেখানেই জারণ হবে, কোনো জৈব বস্তুর জারণ হবে, অন্তর্বর্তী যৌগের জারণ হবে, সেখানেই মাথায় ঢুকিয়ে নাও কোথাও অক্সিজেন সংযুক্তিকরণের মাধ্যমে হবে না,
হাইড্রোজেন অপসারণের মাধ্যমে জারণ সংঘটিত হবে। হাইড্রোজেন অপসারণের মাধ্যমে জারণ হবে, অক্সিজেন সংযুক্তিকরণের মাধ্যমে নয়। তাহলে 3PgALD এরপর জারিত হচ্ছে। কিভাবে জারিত হচ্ছে? না হাইড্রোজেন অপসারণ করে সেই হাইড্রোজেন কে গ্রহণ করছে? না গ্রহণ করবে কতগুলো হাইড্রোজেন গ্রাহক এক্ষেত্রে কাজ করবে NAD অথবা FAD। ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড বা ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড এরা হচ্ছে হাইড্রোজেন গ্রাহক রূপে কাজ করে। অর্থাৎ অন্তর্বর্তী যৌগ যেখান থেকেই হাইড্রোজেন অপসারিত হবে, জারিত হবে যেখানেই কোনো যৌগ, সেখানেই হাইড্রোজেন গ্রাহক রূপে কাজ করবে, হয় NAD না তো FAD। আচ্ছা, তাহলে 3PgALD জারিত হচ্ছে হাইড্রোজেন অপসারণের দ্বারা, যে হাইড্রোজেন গ্রহণ করে নিচ্ছে NAD এবং তৈরি করছে NADH প্লাস H প্লাস, এবং জারিত হয়ে কি তৈরি করছে 1,3, এটাকে শর্ট ফর্মে আমরা লিখতে পারি 1,3-BPGA। তোমরা কিন্তু ঠিক সালোক সংশ্লেষের উল্টোটা দেখছো। 1,3-BPGA অর্থাৎ 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 মলিকিউল কোথা থেকে এলো? এতক্ষণ পর্যন্ত একটা করে ছিল, একটা গ্লুকোজ থেকে একটা ফ্রুক্টোজ, তাহলে দুটো কোথা থেকে এলো? এখান থেকে 2 কোথা থেকে যোগ করলাম? এই জন্যই, তার কারণ ঢ্যাপটা তো আইসোমার, এটা PgALD তে কনভার্ট হয় এবং PgALD থেকে পরবর্তী প্রসেস চলতে পারে, তার জন্যই 2 মলিকিউল করে তৈরি হবে। আচ্ছা, 2 মলিকিউল 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো কোথা থেকে? ফসফোগ্লিসারালডিহাইড থেকে। কিভাবে? জারিত হয়ে, এবং হাইড্রোজেন এখান থেকে যে অপসারিত হলো সেটা গ্রহণ করে নিল NADH প্লাস H প্লাস তৈরি হলো, গ্রহণ করে নিল NAD। আচ্ছা, এবার এখানে নাম থেকেই বুঝতে পারছো 1,3-BPGA, শুরুতে বলেছিলাম এটা 3 কার্বন যুক্ত যৌগ। তাহলে এই যে আরেকটা ফসফেট মূলক, এখানে কিন্তু আরো কাজ করবে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড থেকে একটা ফসফেট মূলক গৃহীত হচ্ছে। তাহলে এই যে উৎপন্ন হলো 3 কার্বন যুক্ত BPGA বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3 কি ডিনোট করছে? না 3 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট মূলক আছে আর 1 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট মূলক আছে, তার জন্যই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এবার বলছে দেখো 1,3-BPGA এবার কি করছে? না একটা ফসফেট মূলক ছেড়ে দিচ্ছে। কত নম্বর ছাড়বে? মনে রাখবে, যখন যোগ হবে তখন শেষ কার্বনের সাথে প্রথম ফসফেট, আর একটা যদি যোগ হয় তাহলে প্রথম কার্বনের সাথে, যখন বেরিয়ে যাবে ফসফেট মূলক তখন প্রথম কার্বনেরটা আগে বেরোবে, তারপর শেষ কার্বনেরটা বেরোবে। তাহলে কি বললাম? যখন যোগ হবে তখন লাস্ট কার্বনের সাথে প্রথমে, তারপর ফার্স্ট কার্বনের সাথে, যখন বেরোবে তখন ফার্স্ট কার্বনেরটা আগে বেরোবে, তারপর লাস্ট কার্বনের ফসফেট মূলক বেরোবে। তাহলে 1,3-BPGA এবার একটা করে ফসফেট ছেড়ে দিচ্ছে। কে গ্রহণ করবে? গ্রহণ করছে দেখো ADP অ্যাডিনোসিন ডাইফসফেট গ্রহণ করছে এবং তৈরি করছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তৈরি করছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 2 মলিকিউল কেন? কারণ দুটো থেকে দুটো বেরোবে, দুটো যৌগ থেকে একটা একটা করে ফসফেট, তাহলে দুটো ADP থেকে দুটো ATP তৈরি হবে, কাজ করছে কাইনেজ। এখানে একটু বলা থেকে গেল, পরে বলছি। আচ্ছা, তাহলে কাইনেজ কাজ করলো, 1,3-BPGA একটা করে ফসফেট মূলক ছেড়ে দিল এবং তৈরি হলো, তাহলে এটা বেরিয়ে গেছে, তৈরি হলো 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 নম্বর কার্বনের সাথে ছিল ফসফেট মূলকটা, এটা কি করছে? না 3 নম্বর কার্বনের ফসফেট মূলকটা চলে যাচ্ছে 2 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে জাস্ট ট্রান্সফার হচ্ছে, তাহলে উৎপন্ন হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে কাজ করবে হচ্ছে যে এনজাইম, মিউটেজ, দেখতে হতো। আচ্ছা, তাহলে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড জল ছেড়ে দিচ্ছে, দেখো জল বিয়োজনের দ্বারা এনোলেজ এনজাইমের সহযোগিতায়, এনোলেজ জলের সংযুক্তিকরণ এবং অপসারণের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা এনজাইম দেখব। তাহলে এনোলেজ এনজাইমের সহযোগিতায় উৎপন্ন করছে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড
জল অপসারণের দ্বারা তৈরি করছে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে 2 নম্বর কার্বনের ফসফেট মূলকটা ছিল, এই যে ফসফেট মূলকটা ছিল, এবার এটাও অপসারিত হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে